আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আউযু রাহমাতুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها أيها الذين آمنوا الذين اتقوا آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ولتنظر نفس ما ما قدمت قدمت لغد واتقوا واتقوا الله الله إن إن الله মোবাইলের خبير বিষয়ে কেমন বোঝেন? بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা ওই দিকে খেয়াল করো যে আগামীকালকের জন্য কি পাঠাচ্ছ। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের সকল আমলের তোমরা ওইরকম অবস্থায় যেও না যে তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। আসলে নিজেদেরকে ভুলে যাওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকেই তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ। আল্লাহকে ভুলে যাওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকেই নিজেরাই ভুলের মধ্যে নিমজ্জিত হবে, নিজেরাই নিজেদেরকে ভুলে যাবে। নিশ্চয়ই যারা জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী তারা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই অধিক সফল কাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের স্পিকার প্রিয় ডক্টর জাহাঙ্গীর আলম ভাই। আমরা জাহাঙ্গীর ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আজকে আমাদের ক্লাসের কার্যক্রম এখানে শুরু করতে চাই। জাহাঙ্গীর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার না। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আপনার সাউন্ড। আমাদের পার্টিসিপেন্ট আজকে একটু কম, আমরা ক্লাস শুরু করে দিই। ইনশাআল্লাহ আশা করছি পার্টিসিপেন্টের মধ্যে জয়েন হয়ে যাবে। ঠিক আছে ভাই, শুরু করা যায় কিনা? আমাদের সামনে আজকের যে দুজন আলোচক আছেন এর মধ্যে আমাদের এখন আলোচনা শুরু করবেন ডাক্তার এস.এম. জাহাঙ্গীর ভাই। আলোচ্য বিষয় পোস্টেড ডিজিজ পার্ট। ভাইকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। কথাটা বুঝি নাই। এখন আলোচনা
করবেন ডাক্তার এস এম জাহাঙ্গীর ভাই। আলোচ্য বিষয় পোস্টেড ডিজিজ পার্ট, পোস্টেড গ্ল্যান্ড, এটা ডিজিজ পার্টটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। সকলকে হিজরি নববর্ষের আরবি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জাহাঙ্গীর ভাই আপনি মিউট জাহাঙ্গীর ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন, কথা শোনা যাচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, জি, এখন কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। জি ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সকলকে আরবি নববর্ষের শুভেচ্ছা। প্রতি নিয়মিত এই অনলাইন ক্লাসে আজকে আমার প্রথম ক্লাস। আশা করি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। যদি না শুনতে পান বা প্রেজেন্টেশন না দেখতে পান তাহলে অবশ্যই মেসেজ দিয়ে একটু জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। অনেক সময় নেটওয়ার্কের গোলযোগে এই সমস্যাগুলো হয়ে থাকে। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি আমাদের উপস্থাপক বলে দিয়েছেন যে প্রোস্টেট ক্যান্সার এবং এর ট্রিটমেন্ট। আমরা প্রোস্টেট ক্যান্সার বা কার্সিনোমা অফ প্রোস্টেট, যে নামে দুটোই একই জিনিস, একটু ভেরিয়েশন। ক্যান্সারটা একেবারে ইন জেনারেল সাধারণ ইংরেজি টার্ম, আর কার্সিনোমাটা মেডিকেল টার্ম। আপনারা পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটা মেল জেনিটাল সিস্টেমের ছবি, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটাই বলেন না কেন। আপনারা সকলেই জানেন রিপ্রোডাক্টিভ সিস্টেম আসলে ফিমেল এবং মেল এই দুটো। জাহাঙ্গীর ভাই ক্যান্সার কয় ধরনের এটা একটু বললে উপকার হতাম। অনুগ্রহ করে ক্লাসের মাঝে প্রশ্ন করলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা, ক্লাস করার কিছু নিয়ম থাকে। জাহাঙ্গীর ভাই একটু আমি সারোয়ার আপনি মিউট করে ক্লাসটা শুনেন, কথা বলেন কেন? মিউট করে ক্লাস শুনেন। মিউট করে ক্লাস শুনেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাকে একটি টপিক দেওয়া হয়েছে প্রোস্টেট ক্যান্সারের বিষয়ে, এখন আপনি যদি ক্যান্সারের ক্লাসিফিকেশন দেন, ইন্ট্রোডাকশনের একটা পার্ট, ঠিক আছে? আমরা কোনো একটা সময় যদি সম্ভব হয় সেটাও আলোচনা করব। আজকে আমরা আজকের টপিকটি একটু আলোচনা করি, আপনারা বিষয়গুলো শোনেন। আশা করা যায় আমি ক্যান্সারের যে ক্লাসিফিকেশন সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, আর আমি পাশে যে ছবিটি দিয়েছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম যেটাই আমরা বলি না কেন সেটাই আছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম আসলে যেহেতু ফিমেল এবং মেল এই দুই জেন্ডারে দুই রকম। আর প্রোস্টেটটা আপনারা সকলেই জানেন এটা শুধুমাত্র ছেলেদেরই থাকে, এই প্রোস্টেট গ্ল্যান্ডটি কিন্তু মেয়েদের থাকে না। সেই ক্ষেত্রে এই ক্যান্সারটি পুরুষেরই হয়, মহিলাদের হয়। যেমন আপনারা যদি চিন্তা করেন যে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট মেয়েদের থাকে এবং ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হয়, ছেলেদের কি হয় না? ছেলেদের হয়, কারণ ছেলেদেরও ব্রেস্ট আছে, বাট ছেলেদের ব্রেস্টটা কিন্তু মেয়েদের ব্রেস্টের মধ্যে ওয়েল ডেভেলপড। কিন্তু এই প্রোস্টেট ক্যান্সার কিন্তু মেয়েদের হওয়ার কোনো সুযোগ নেই, এটা ছেলেদেরই ক্যান্সার। যেমন আমরা যদি ক্যান্সারের বিষয়গুলো, ছেলেদের কি কি ক্যান্সার হয়, মেয়েদের কি কি ক্যান্সার হয়, এই জিনিসগুলো চিন্তা করি, সেক্ষেত্রে দেখবেন যে আমরা ছেলেদের ক্যান্সারের মধ্যে প্রোস্টেট ক্যান্সার ইজ কমন, টেস্টিকুলার ক্যান্সার, পেনাইল ক্যান্সার, এগুলো কিন্তু, তবে পেনাইল ক্যান্সার কিন্তু খুব রেয়ার, বাট প্রোস্টেট ক্যান্সার ছেলেদের ক্যান্সারের মধ্যে মোটামুটি সেকেন্ড লার্জেস্ট ক্যান্সার। আমরা যদি মেয়েদের ক্যান্সারের কথা চিন্তা করি তাহলে দেখেন মেয়েদের ক্ষেত্রে অনেক রকমের ক্যান্সার হয়ে থাকে।
সাধারণত কি কি হতে পারে, যেমন ব্রেস্ট ক্যান্সারের কথা বললাম আমরা, ইউটেরাইন ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এরকম বিভিন্ন ভাগ আছে। আর কিছু ইন জেনারেল ক্যান্সার তো থাকেই, যেমন মনে করেন ফুসফুসের যে ক্যান্সার, এটা ছেলে মেয়ে উভয়েরই হয়। তবে হ্যাঁ, এখানে ইনসিডেন্স রেটের যে বিষয়, সেটা ছেলেদের একটু বেশি হয়, মেয়েদের কম হয়, এরকম বেশ কিছু প্রকার থাকে। বাট প্রোস্টেট ক্যান্সার এটা অনলি ছেলেদেরই ক্যান্সার। আলোচনায় আসলে যে বিষয়টি আছে, কি আমার পরিচয় প্রথমেই দেওয়া উচিত ছিল। আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বিএইচএমএস কমপ্লিট করেছি। আমি 13 ব্যাচ, আমাদের কলেজে ব্যাচ হিসেবেই সকলে আমাদের পরিচিত হয়। আমি 13তম ব্যাচের। আমার চেম্বার হচ্ছে বাংলাদেশের একেবারেই ক্ষুদ্রতম একটি জেলা, মেহেরপুর জেলার গাংনী। এটুকুই আমার পরিচয়। আমরা মূলত যে আলোচনা করব সেই প্রোস্টেট ক্যান্সার নিয়ে। আমরা প্রোস্টেটের ছবি প্রথম দিকে একটু দেখিয়েছি, খেয়াল করেন। এই যে ইউরিনারি ব্লাডার, এর জাস্ট এই যে খেয়াল করেন, এইটুকু আমার কালচারটি যদি খেয়াল করেন, এটা হচ্ছে প্রোস্টেট। এখানে টিউমার আছে। আসলে ক্যান্সার সাধারণত টিউমার থেকেই হয়। টিউমার দুই রকম, আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমারটা আসলে ক্যান্সার বলা হয়, বিনাইন টিউমারকে আসলে ক্যান্সার বলা হয়। তাহলে আমরা যদি ক্যান্সারের ক্লাসিফিকেশন, প্রোস্টেট ক্যান্সারের ক্লাসিফিকেশন বলি, তাহলে প্রোস্টেট ক্যান্সার ইজ ক্যান্সার দ্যাট ডেভেলপস ইন দ্য প্রোস্টেট। যেহেতু প্রোস্টেট ক্যান্সার, তাহলে প্রোস্টেটেই ডেভেলপ হবে। এটা কি, এই প্রোস্টেটে কি, এটা হচ্ছে স্মল ওয়ালনাট শেপড গ্ল্যান্ড। এই প্রোস্টেটটা একটা গ্ল্যান্ড, যেমন আমাদের দেখেন থাইরয়েড গ্ল্যান্ড আছে, লিভার একটা গ্ল্যান্ড, টেস্টিস এটাও গ্ল্যান্ড, ঠিক আছে। ঠিক এই প্রোস্টেটটা একটা গ্ল্যান্ড, গ্ল্যান্ডুলার। এটা শেপ হয় সাধারণত ওয়ালনাট শেপ। ওয়ালনাট আপনারা হচ্ছে আখরোট দেখেছেন, এখন তো আখরোট খুব মানে পরিচিত একটা জিনিস, সকলেই আখরোট খায়। আখরোট শেপের, ঠিক আছে। গ্ল্যান্ড লোকেটেড বিলো দ্য ব্লাডার এন্ড ইন ফ্রন্ট অফ দ্য রেকটাম ইন মেলস। তাহলে পুরুষের কোথায় থাকে? ব্লাডার, ব্লাডার বলতে ইউরিনারি ব্লাডার। আর রেকটাম তো আপনারা সব, আমাদের যে জিআই ট্র্যাক্ট হচ্ছে, জিআই ট্র্যাক্টের একেবারে শেষ পার্ট। হ্যাঁ, তাহলে আমাদের ব্লাডার, ইউরিনারি ব্লাডারের পিছনে এবং রেকটামের সামনে যে অবস্থানটা, সেটাই আমরা ওই যে প্রথমের ছবিতে বলেছিলাম, একটু খেয়াল করেন। এটা রেকটাম, এইটা ইউরিনারি ব্লাডার, এর এই দেখেন পিছনে, রেকটামের সামনে এটা অ্যানাস, অ্যানাল ক্যানেল যেটাকে বলা হয়। এটা পেনিস, স্পুটামের মধ্যে টেস্টিস আছে, এটা ইউরেথ্রা। এই অ্যানাটমি গুলো আসলে আমরা সকলেই মোটামুটি জানি, এখানে যারা আছে সকলেই জানি। আমাদের পাশে যে ছবিটি আপনারা দেখছেন, এখানে একটা নরমাল প্রোস্টেট, একটা হচ্ছে ক্যান্সারাস প্রোস্টেটের ছবি দেওয়া আছে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে প্রোস্টেটটা কি, ঠিক আছে। এই থেকে কি হয় দেখেন, ডিস্টিনি গ্ল্যান্ড সিক্রেটস ফ্লুইড। এই গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? ফ্লুইড সিক্রেশন। কি করে? দ্যাট মিক্স উইথ সিমেন, সিমেনের সাথে এটা মিশ্রিত হয়। কি করে? কিপিং স্পার্ম হেলদি। এটা হচ্ছে জাস্ট ফাংশন, কাজকে বলা হচ্ছে। তাহলে প্রোস্টেট থেকে প্রোস্টেটিক ফ্লুইড সিক্রেশন হচ্ছে, এটা সিমেনের সাথে মিশে কি করছে? স্পার্মকে, কারণ সিমেনের মধ্যে স্পার্ম থাকে, আপনারা সকলে। স্পার্ম কি করে? সেটা স্পার্মকে হেলদি রাখে ফর কনসেপশন, গর্ভধারণের জন্য। দ্যাট মিন্স আপনারা সকলে জানেন, একটা পুরুষ এবং মহিলা সেক্সুয়ালি ইন্টারকোর্স করলে একটা নির্দিষ্ট সময় তাদের গর্ভধারণ হওয়ার সম্ভাবনা, মহিলার গর্ভধারণ, তার ফিমেল যে কাপল থাকে, সরি পার্টনার থাকে, তার প্রেগন্যান্সিতে যাওয়া, এই কনসেপশন মানে হওয়াটার জন্য একটা হেলদি স্পার্ম দরকার। সেটাকে কিন্তু এই ফ্লুইডটা কি করে? হেলদি রাখে। তাহলে মোটামুটি আমরা পাচ্ছি যে প্রোস্টেট গ্ল্যান্ডটা কি, কোথায় থাকে, এবং এর থেকে কি সিক্রেশন হয়, সে কি কাজ করে। এই প্রোস্টেটটা কি হচ্ছে? এটা পার্ট অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাকশন। আপনারা জানেন যে জন্মগতির যে জন্মধারার ধারাটা, এই যে আপনি বা আমি এসছি আমার বাবা মা থেকে, তদ্রূপ আমাদের বাচ্চা তারা এসছে আমাদের থেকে, আমি বা আমার ওয়াইফ থেকে আমার বাচ্চা এসছে। এই যে মানব জাতির, শুধু মানব জাতি বলে না, যে কোনো
প্রাণী জগতেরই এই রিপ্রোডাকশনটা আছে। তাহলে এই রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে প্রোস্টেটটাকে আসলে ধরা। প্রোস্টেট ক্যান্সার সাধারণত দেখেন ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার, ওয়ান অফ দ্য মোস্ট টাইপ, এবং পুরুষদের ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট ক্যান্সার। পুরুষদের ইউরিনারি ব্লাডার ক্যান্সারটা বেশি হয়। আমরা যদি একটা মানে এটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ডাটা, ফর এভরি 100 মেল 13 will develop prostate cancer at some point in their lives. মানে জীবনের কোনো না কোনো জায়গায় একটা মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 100 জন পুরুষের ক্ষেত্রে 13 জন, এই যে ডাটাটা এটা কিন্তু 13 জনই হবে এরকম কিন্তু না, অ্যাপ্রক্সিমেট একটা কথা বলা হচ্ছে যে 100 জন পুরুষের 13 জন মোটামুটি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই প্রোস্টেট ক্যান্সারটা কি হয়, খুব মানে আর্লি ডিটেক্টেবল, ঠিক আছে, এবং এটা খুব প্রোগ্রেশনটা স্লোলি হয়, গ্রোয়িংটা স্লোলি হয়। দেখেন প্রোস্টেট ক্যান্সার ইউজুয়ালি ফাউন্ড আর্লি অ্যান্ড ইট অফেন গ্রোজ স্লোলি। এটা খুব ধীরে ধীরে হয়। কিছু ক্যান্সার হচ্ছে খুব র্যাপিড গ্রোয়িং হয়, বাট প্রোস্টেটিক ক্যান্সারটা কিন্তু র্যাপিড গ্রোয়িং। আর এই র্যাপিড গ্রোয়িং না হওয়ার কারণে এর কিউরেটিভ মানে কিওর হওয়ার পার্সেন্টেজটাও কিন্তু বেশি। যে ক্যান্সারগুলো দেখবেন যে খুব র্যাপিড মানে গ্রোয়িংটা খুব র্যাপিড হয়, তাদের মানে ক্যান্সারের কিউরিং পার্সেন্টেজটা কিন্তু খুব কম। তাহলে মোস্ট পিপল হোয়েন প্রোস্টেট ক্যান্সার আর কিউর, মোটামুটি বেশিরভাগ মানুষই ক্যান্সার থেকে আরোগ্য লাভ করে। বিষয়টা হচ্ছে যে এরকম 99% মানুষ যদি আর্লি ডিটেকশন হয়, প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত 99% পেশেন্ট যদি আর্লি ডিটেকশন হয়, আর্লি ডিটেকশন বলতে আমরা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের কথা সাধারণত বলা হয়। এই ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের মধ্যে যদি তার ডায়াগনোসিস সম্ভব হয়, তাহলে বলা হয় যে এই পেশেন্টটার 99% সার্ভাইভাল রেট থাকে 5 বছর, মানে 5 বছরের মধ্যে সে মোটামুটি 99% পেশেন্ট ভালো হয়ে যায়। এটা প্রোস্টেট ক্যান্সারের জন্য আছে। আমরা এই কথাগুলো এখানে আসলে একটু বলা আছে, যে কথাগুলো আমি আগে বললাম। তারপরে আমরা একটু করি। People diagnosis when early prostate cancer often have many treatment options to consider. Now, অনেকগুলো ট্রিটমেন্ট আছে। It can feel overwhelming to learn about all the option and make a choice. তার মানে তার কাছে অনেকগুলো চয়েস থাকে, কি কি ট্রিটমেন্ট হতে পারে। আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট, আমরা ক্যান্সার ট্রিটমেন্ট পরে আসবো, যেহেতু আমরা এখানে হোমিওপ্যাথিক একটা ফোরাম থেকে আলোচনা, আমরা সকলেই হোমিওপ্যাথি রিলেটেড। বাট আমাদের যে মডার্ন মেডিকেল সায়েন্স যাদেরকে বলি, অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্স, এটার প্রথম কথায় থাকে হচ্ছে সার্জারি করে ফেলে দেওয়া, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি যেটাই হোক না কেন এগুলো দেওয়া হয়। এর সাথে আরো অনেকগুলো থেরাপি এখন বের হয়েছে, টার্গেটেড থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, ক্রায়োথেরাপি আছে। এরকম ট্রিটমেন্ট গুলো তারা আসলে এটা স্টেজিং এর উপরে নির্ভর করে, ক্যান্সার পেশেন্টের স্টেজ কোথায় আছে। তবে একটা জিনিস আমি প্রথমে বললাম যে একটা বিষয় মাথায় রাখবেন, যদি আর্লি ডিটেকশন হয়, যদি ক্যান্সার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার, অন্য ক্যান্সারের কথা বলছি, প্রোস্টেট ক্যান্সার গুলো যদি আর্লি ডিটেকশন হয়, তাহলে এই পেশেন্ট গুলো সার্ভাইভাল রেটটা অনেক ভালো, অনেক ভালো। এখন এই যে টাইপস অফ প্রোস্টেট ক্যান্সার কত প্রকারের আছে, ঠিক আছে, প্রোস্টেট ক্যান্সারটা কত প্রকারের। আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সার যে প্রকারের হয় সেটা হচ্ছে এডিনোকার্সিনোমা। সাধারণ আমরা কার্সিনোমা প্রোস্টেট বলি, সাধারণত এটা হয় কি এডিনোকার্সিনোমা। এবং এডিনোকার্সিনোমা স্টার্ট ইন দ্য সেলস অফ গ্ল্যান্ড দ্যাট সিক্রেটস ফ্লুইড লাইক ইওর প্রোস্টেট। এই এডিনোকার্সিনোমা থেকে যে ফ্লুইডটা সিক্রেশন, মানে ওই যে প্রোস্টেটিক ফ্লুইড সিক্রেশনের কথা বললাম, সেরকম লেস কমন টাইপ। সাধারণত অন্যান্য যে টাইপ গুলো হয়, স্মল সেল কার্সিনোমা হয়, টিসিসি হয় মানে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, নিউরোএন্ডোক্রাইন টিউমার বা সার্কোমা, এগুলো সাধারণত হয়ে থাকে। মানে এই ক্যান্সার সেলের কথা বলছি, ঠিক আছে। আমাদের ক্যান্সার সেলে যেগুলো হয়, ক্যান্সার যেগুলোতে হয়, এগুলোর নাম আমরা বললাম সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এডিনোকার্সিনোমা, স্মল সেল স্কোমা সেল কার্সিনোমাও এখানে হয়, আর একটা হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, ঠিক আছে। এই ক্যান্সার গুলো মানে এগুলো হচ্ছে ক্যান্সারের নাম। এখন যে প্রশ্নটা প্রথমে এসেছে ক্যান্সারের প্রকারভেদ, দেখেন
এই প্রকারভেদগুলো এডিনোকার্সিনোমা, তারপরে এই যে স্মল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো সেলের প্রকারভেদ অনুসারে আসলে নামগুলো আসে। আবার ক্যান্সারের নামের ক্ষেত্রে যদি আপনি আসেন, সেখানেও কিন্তু নামগুলো নির্ভর করে আসলে কোথায় হচ্ছে। সে আপনি ব্লাড ক্যান্সার, এটা আলাদা একটা লিউকেমিয়া, ঠিক আছে। আপনার হাড়ে যদি ক্যান্সার হয়, সেটা এক প্রকারের নাম। এই জন্য এই প্রকারভেদগুলো হচ্ছে একটা ইন জেনারেল ক্লাস প্রয়োজন হয় ক্যান্সারের, সেখানে আসলে বলা হয় এতটুকুই বলা। আমাদের এই যে সেলের প্রকারভেদের উপরে নির্ভর করে, দেখেন ট্রানজিশন, আপনার টিস্যু টাইপস আমরা পড়েছি অ্যানাটমিতে, সেই টিস্যু টাইপস এর উপরেও আসলে এই ক্যান্সার সেলগুলো নামগুলো নির্ভর করে। তাহলে আমরা মূলত প্রোস্টেট ক্যান্সারটা হচ্ছে এডিনোকার্সিনোমা, এর সাথে কি পাচ্ছি আমরা স্মল সেল কার্সিনোমা বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা, নিউরোএডিনোমা বা সার্কোমা, এইগুলো আমরা নাম। তবে মোস্ট কমন আমরা পাবো এডিনোকার্সিনোমা। আপনারা রিপোর্ট দেখলে দেখবেন যে এডিনোমা, তবে ট্রানজিশনাল সেল কার্সিনোমা পাওয়া যায়। এখন সাইন সিমটম আসলে কি আছে, পেশেন্ট এসে কি বলে, আমরা বলেছিলাম প্রথমে যে এর প্রোগ্রেশন রেটটা ভালো, এর মানে গ্রোয়িং এটা কিন্তু খুব স্লোলি, যার কারণে অনেক সময় পেশেন্ট মানে আর্লি ডিটেকশনটা হয় কিভাবে, যেহেতু এটা একেবারেই উপরে কি আছে, আমরা বললাম যে প্রস্রাবের থলি, আরেকটা হচ্ছে মানে প্রস্রাবের থলিটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে, এবং আমাদের যে রেকটাম, ব্লাডারটা উপরে, রেকটামটা নিচে। তার মানে এই যে প্রস্রাব হওয়ার সাথে এবং ইউরেথ্রার যে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডটা অবস্থিত। যখন আপনার ইউরিনেট করে একটা মানুষ, যখন প্রস্রাব করে, প্রোস্টেট গ্ল্যান্ডে যখন ক্যান্সার হয়, দ্যাট মিন্স ক্যান্সার, দ্যাট মিন্স সেটা হচ্ছে কি আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। টিউমারটা যখন হয়, আমরা দেখেন একটু এই যে স্লাইডের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই যে এটা প্রোস্টেট, এটা ইউরিনারি ব্লাডার, এটা নরমাল, এটা অ্যাবনর্মাল। আর কালচারটি একটু খেয়াল করবেন, এটা নরমাল, এটা অ্যাবনর্মাল, তাই তো? কারণ এটা প্রোস্টেটটা দেখেন ক্যান্সার সেলের কারণে এটা বড় হয়ে গেছে, ইনলার্জমেন্ট হয়ে গেছে। এই যে ইনলার্জমেন্ট হয়, এটাও কিন্তু একটা ডিজিজের সাথে সঙ্গে, আপনারা সকলেই জানেন বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, ঠিক আছে। এটা কিন্তু বিনাইন, প্রথমেই বলে দেওয়া হচ্ছে এটাও কিন্তু হাইপারপ্লাসিয়া, মোটা হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাট এটা হচ্ছে বিনাইন। এই যে ক্যান্সার সেল যেটা, এর ভিতরে মাল্টিপ্লিকেশনটা বেশি হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোয়িংটা বেশি হচ্ছে। এই কারণে এই যে নেক দেখেন, এটা একটু চাপা হয়ে গেছে, ইউরেথ্রার এখানের ক্যানেলটা দেখেন আর এখানকার ক্যানেলটা দেখেন। এইরকম যখন হবে, তখন সিমটম সাধারণত কি আসবে, খুব সহজেই বোঝা যায় যে প্রস্রাবের ফ্লোটা কমে যায়, প্রস্রাব ঘন ঘন করবে, তাহলে ফ্রিকুয়েন্ট, সামটাইম আর্জেন্ট, মানে এত তার বেগ থাকে, যে দ্রুত থাকে, যেটা আর্জেন্সি থাকে, নিড টু ইউরিনেট ফ্রিকুয়েন্ট, ঠিক আছে। তাহলে এই যে প্রোস্টেট ক্যান্সার, দেখেন প্রোস্টেট ক্যান্সার মে নট প্রডিউস সিমটম ইন ইটস আর্লি স্টেজ, প্রথম দিকে কিন্তু সিমটম প্রোডাকশন করে না, কিন্তু একজন হেলদি ম্যান ক্যান লুক হেলদি, ফিল ফাইন এন্ড not know he may have a problem, তার কাছে কোনো প্রবলেম কিন্তু থাকে না। কিন্তু একটা পর্যায়ে, বিশেষ করে আমাদের এই প্রোস্টেট ক্যান্সারের ইনসিডেন্স হওয়ার যে প্রবণতাটা, সেটা হচ্ছে 50 বছরের উপরে, এবং খুব স্পেসিফিক্যালি বলা থাকে যে 65 বা 60 এজ প্লাস, 60 এজ প্লাস, 60 প্লাস এজের এই মানুষগুলোর এই প্রোস্টেট ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি, ইনসিডেন্স রেট খুবই বেশি। তার নিচে কি হয় না, হয়, তবে সেটা কিছুটা কম। কি কি সিমটম আসতে পারে, এই সিমটম গুলো কিন্তু ওই যে বললাম যে আপনার প্রোস্টাটাইটিস বা বিএসপির সাথেও কিছুটা কমন, একেবারেই কমন দেখবেন। এখন আপনি এই সিমটম দিয়ে ডিফারেন্সিয়েট করাটা কিন্তু কঠিন, কারণ এই সিমটম গুলো কিন্তু আপনি বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেটেও পাবেন। কি বললাম, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন বা ইউরিনেট ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন প্রস্রাব চাপবে, স্পেশালি এট নাইট, বিশেষ করে রাত, উইথ ইউরিন ফ্লো, মানে প্রস্রাবের গতি কম থাকবে, ফ্লো দ্যাট স্টার্ট এন্ড স্টপ, এর অর্থ মানে থেমে থেমে প্রস্রাব হওয়া। পেশেন্ট কিন্তু এটাই এসে, ডাক্তার সাহেব
আমার প্রসাব থেমে থেমে হয়, ক্লিয়ার হয় না, একবার দাঁড়াতে হয়, বসতে হয়, এরকম কথা কিন্তু পেশেন্ট এসে বলে। আর কি থাকে? বার্নিং, হ্যাঁ, পেইন আর বার্নিং, ফিলিং হোয়েন ইউরিনেট, যেটাকে আমরা মেডিকেল টার্মে ডিজিউরিয়া, তাহলে এই ডিজিউরিয়া থাকবে, তার জ্বালা পোড়া থাকবে প্রসাব। আর কি থাকবে? লস অফ ব্লাডার কন্ট্রোল, তার প্রসাবের আসলে ধরে রাখার অক্ষমতা, যেটাকে বলি আমরা ইনকন্টিনেন্স বলা হয়, ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ধরে রাখার অক্ষমতা। বিশেষ করে এই কথাটা রুগী থেকে রুগীর যে পাশের লোক, বিশেষ করে তার ওয়াইফ যদি আসে, সে কিন্তু বলবে যে ডাক্তার সাহেব লজ্জার কথা কি বলবো, অনেক সময় উনি রাত্রে প্রসাব করে ফেলেন, ওনার প্রসাব ধরে রাখার অক্ষমতা, ধরে রাখতে বলেন। এইটা এই সিমটম গুলো বলবে। আর যেগুলো লেস কমন, এই কয়েকটা সিমটম, প্রথম যে 5টা সিমটমের কথা বললাম, এটা কিন্তু এই 4টা সিমটম, এটা কিন্তু খুব স্ট্রং সিমটম, এগুলো থাকে। এর সাথে নিচের সিমটম গুলো কিন্তু অতটা না, যেমন কি লস অফ বাউল কন্ট্রোল, তার মানে তার যে পায়খানা ধরে রাখার অক্ষমতাও থাকে, এটা অতটা সক্ষম সে উনি হন না। পেইনফুল ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, ইজাকুলেশন যখন হয়, ইজাকুলেশনের বিষয়ে যখন বীর্যপাত কথা বলা হয়, বীর্য মানে সেক্সুয়াল ইন্টারকোর্সে গেলে তার যখন বা অন্য কোনো কারণে তার ইজাকুলেশনটা যখন হয়, তখন প্রচন্ড ব্যথা করে। ইভেন তার ইরেকটাইল ডিসফাংশনও থাকে, অর্থাৎ উত্থানজনিত সমস্যা থাকে। ব্লাড ইন সিমেন আর পি, পি অর্থ ইউরিন, তাহলে তার প্রসাবে বা সিমেনে ব্লাড দেখা দেয়। আর কি হতে পারে? তার মাজা ব্যথা হতে পারে, বা হিপ জয়েন্টে ব্যথা হতে পারে, অনেক সময় চেস্টে ব্যথা। এই ব্যথা সাধারণত হয় যদি ক্যান্সারটা মেটাস্টেসিস হয়, দ্যাট মিন্স মেটাস্টেটিক কার্সিনোমা, তার ক্যান্সারটা অন্য, বিশেষ করে বোনে যদি, হাড়ে যদি তার মেটাস্টেসিস থাকে। এই বিষয়গুলো। ফিলিং ভেরি টায়ার্ড, খুবই দুর্বল, মানে ক্লান্ত বোধ হয় অনেকের ক্ষেত্রে। লসিং ওয়েট, মানে ওয়েট কমে যেতে থাকে, এগুলো ক্যান্সারে, শুধুমাত্র যে আমরা প্রোস্টেট ক্যান্সারে বলছি এটা না, এই তার দুর্বল ভাবা, মানে দুর্বল লাগা, অত্যাধিক দুর্বলতা, উইদাউট এনি ওয়ার্ক, মানে কোনো কাজ ছাড়াও তার দুর্বল লাগে। পেশেন্ট বসে আছে, পেশেন্ট বলবে যে ডাক্তার সাহেব আমার এত দুর্বল লাগে, আমি তো কোনো কাজ করি না, কিন্তু এত দুর্বল লাগে। ধীরে ধীরে তার ওয়েট কমে যাবে, ঠিক আছে, ওয়েটটা কমতে থাকবে, এবং হাত পার অসাড়তা বা উইকনেস ভাব থাকে, যেটা কিছু আমি হাতে কোনো কিছু হাতে কিছু ধরে রাখতে পারেন, এটা কিন্তু আবার মানে আমাদের যেমন রুব্রিক্স আছে, হাত থেকে পড়ে যায়, সেটা আলাদা কথা। এই পেশেন্ট গুলো, ক্যান্সার পেশেন্ট গুলো একটা কমন সিমটম, এগুলো আমরা একটু ছবির মাধ্যমে দেখিয়েছি, এই কথাগুলোই বলা আছে। আরেকটা বিষয় থাকতে বল, লস অফ অ্যাপিটাইট, ওইটা আসলে ওই ওয়েট লসের মধ্যেই পড়ে। এই সিমটম গুলো আমরা আসলে পেয়ে থাকি। কি কারণে আসলে প্রোস্টেট ক্যান্সার হয়, কারণগুলো কি? আসলে ক্যান্সারের একেবারেই কারণ কিন্তু আপনার, আমি তো বললাম এখানে সবাই ডাক্তার, সবাই জানেন, বিশেষ করে প্র্যাকটিস অফ মেডিসিনের বেশিরভাগ ডিজিজ গুলোই কিন্তু কারণে দেখেন আননোন কজ দেওয়া আছে, ইডিওপ্যাথিক কজ, আননোন। এক্সাক্ট কজ কিন্তু মেডিকেল সায়েন্স আমরা পাই না। আমাদের কারণ, বিশেষ করে হোমিওপ্যাথির দিকের কারণ কিন্তু আবার একটু ভিন্ন। আমাদের কারণের ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল কজের জায়গায় ওই সোরাসিফিলিস সাইকোসিস এই জায়গাটা টেনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এই জায়গাগুলো ক্রনিক ডিজিজ যখন আসে, ক্রনিক ডিজিজ স্যাররা পড়ান, সেই অনুপাতে যখন আপনি থিঙ্ক করবেন, তখন কিন্তু যেহেতু আমাদের এই ডিজিজ গুলো হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন যে বইগুলো পড়ানো হয়, এটা এসপি দেসারের কথা। ডাক্তার এসপি দেসার কিন্তু তার হোমিওপ্যাথি বইয়ে খুব সুন্দরভাবেই লিখেছেন, হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথক প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানো হয় না, পড়ানো হয় তদানীন্তন অ্যালোপ্যাথি ডাক্তারদের লেখা প্র্যাকটিস অফ মেডিসিন, কথাই কিন্তু স্যার বলেছেন। এবং আমি আমাদের কলেজের কথাই জানি, তখনও কিন্তু এইভাবেই পড়ানো হয়েছে প্র্যাকটিস অফ মেডিসিন, মানে তথাকথিত যে প্র্যাকটিস অফ মেডিসিন আছে সেটাই। হোমিওপ্যাথির পয়েন্ট অফ ভিউতে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানো হয় না, কারণ এই প্র্যাকটিস অফ মেডিসিনে যদি আপনি হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউতে পড়াতে যান, পড়তে যান, তাহলে কিন্তু কজের জায়গাগুলোতে অবশ্যই সোরাসিফিলিস সাইকোসিসের বা টিউবারকুলারের বিষয়গুলো আসবে, যদিও মায়াজম নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের বিষয় থাকে, যাই হোক মানে তর্ক বিতর্ক থাকে। আমরা একটু কজগুলো, আমি ইন জেনারেল যেহেতু ডিজিজ পড়ানো হচ্ছে, ডিজিজ পার্ট, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি
যে অ্যালোপ্যাথি যে মেডিকেল সায়েন্স সেই অনুপাত, তাহলে দেখেন এক্সাক্ট কজ অফ প্রোস্টেট ক্যান্সার ইজ নট ফুললি আন্ডারস্টুড, বাট ইট ইজ নোন টু ইনভলভ জেনেটিক মিউটেশন। এটা কি হচ্ছে both inherited and those that develop over time. এক্সাক্ট কজটা আসলে বোঝাটা কঠিন, বাট এটার সাথে আমাদের জেনেটিক মিউটেশন, এই জেনেটিক মিউটেশন শুধু প্রোস্টেট ক্যান্সার না, সকল ক্যান্সারের সাথেই এখন বলা হচ্ছে জেনেটিক মিউটেশন। দ্যাট মিন্স জিনগত বিষয়গুলো এর সাথে জড়িত। আমাদের যে সেলের মধ্যে আরএনএ ডিএনএ এর বিষয় আছে, বিশেষ করে ডিএনএ এর কথা বলা হয়, এই ডিএনএ এর বিষয় জেনেটিক কোডে আসলে সমস্যা নেই, এই জায়গাতে মিউটেশন হয়। এর সাথে কিছু ফ্যাক্টর জড়িত থাকে, সেভারাল ফ্যাক্টরস। এটাকে এজ, যেমন আমরা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এজের কথা বললাম, সাধারণত কি 50 বছরের উপর, আরো রিস্ক কোথায় 60 এর উপরে চলে গেলে। ফ্যামিলি হিস্ট্রি, রেস, লাইফস্টাইল, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের রিস্ক ফ্যাক্টর গুলোর সাথে জড়িত। তাহলে প্রোস্টেট ক্যান্সার আমরা কি বললাম, এই জেনেটিক মিউটেশনের একটা বিষয় থাকে, এর সাথে কিছু ফ্যাক্টর থাকে। দেখেন ইনহেরিটেড, দ্যাট মিন্স ওই যে জেনেটিক মিউটেশন, আমরা সাধারণত বিজ্ঞান এখনো পর্যন্ত যে ফ্যাক্টর গুলোকে পেয়েছে সেটা BRCA1 আর BRCA2 মিউটেশন। এখন এই BRCA1 BRCA2 এটা হচ্ছে যদি কেউ প্রশ্ন করেন তাহলে এই বিষয়গুলো আবার চলে যাবে ওই গ্রস অ্যানাটমির কিছু বিষয় আসবে, আবার কিছু বিষয় আছে বায়োকেমিস্ট্রি, যেটাকে প্যাথোফিজিওলজি বলা হয়। প্যাথোফিজিওলজি আলোচনা করতে গেলে অনেক সময় চলে যায়। অ্যাডিকুয়েট মানে যেটা অর্জিত হয়, ডেভেলপ ডিউরিং পার্সন অফ লাইফ টাইম, পটেনশিয়ালি ইনফ্লুয়েন্স অফ দিস ফ্যাক্টর। কোন কোন ফ্যাক্টর আমরা দেখেন, এই ফ্যাক্টর গুলো প্রোস্টেট ক্যান্সারের সাথে জড়িত। রিস্ক ফ্যাক্টর কিছু হরমোন, কেমিক্যাল, এজিং, 50+, ইনহেরিটেড সিম্পটম, রেস বা এথনিসিটি, জেন্স চেঞ্জ যেটা আমরা জেনেটিক্স বললাম, জিওগ্রাফি, ডায়েট, ফ্যামিলি হিস্ট্রি, এগুলোর সাথে যদি কারোর ফ্যামিলি হিস্ট্রিতে মানে ফ্যামিলিতে কারোর ক্যান্সারের পেশেন্ট থাকে, সে দাদা, বাবা, চাচা, এদের ক্ষেত্রে তার ওই প্রোস্টেট ক্যান্সার হওয়ার পর যে কোনো প্রকার ক্যান্সার হওয়ার চান্স কিন্তু খুব সম্ভাবনা থাকে। আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি বলছি, যে মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর অফ প্রোস্টেট ক্যান্সার ইনক্লুড এজ। আমরা প্রথমে বলেছি 50। দেখেন এই যে if you over 50, about 60% of prostate cancer occurs in people older than 65, মানে 65 বছরের উপরে গেলে তো আরো বেশি। এজন্য 60% of prostate cancer 60%ই বেশিরভাগ হচ্ছে 65 বছরের উপরে। কিন্তু এটার এই রিস্কের যে বিষয়টা সেটা কিন্তু 50%, 50 এজ 50 হলেই বিষয়। তবে একটা জিনিস বলে কি, আমাদের দেশে 40 এজ ক্রস করলে কিন্তু সবারই কিছু না কিছু আমাদের যে হেলথ স্ক্রিনিং টেস্ট গুলো আছে এগুলো করে রাখা উচিত। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে 40 একটা মানে বর্ডার লাইন এর উপরে যখনই যাচ্ছে তখনই সবাইকে উচিত কিছু টেস্ট করা। রেস আসলে গোত্র সাধারণত এটা ব্ল্যাক পিপলদের, এবং আফ্রিকান মানুষদের ক্ষেত্রে এই ক্যান্সারটা বেশি হওয়ার খুব চান্স থাকে। ফ্যামিলি হিস্ট্রির কথা তো এর আগেও বললাম, যাদের ফ্যামিলিতে অন্যান্য পার্সন দ্যাট মিন্স ব্লাড কানেক্টেড, যেমন সে আপনার দাদার দাদা, মানে দাদার বাবা, বা এরকম নানার বাবা অথবা নানির বাবা, দাদির বাবা, এই যে ব্লাড কানেকশন এখন এইটার সাথে দেখেন হোমিওপ্যাথি কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। আমরা ফ্যামিলি হিস্ট্রিকে খুব গুরুত্ব দিই, যদি অনেকেই বলেন যে অ্যালোপ্যাথি ওয়ালারা হিস্ট্রি নেয় না বা ওনারা হিস্ট্রি টেক করে না, তাদের ক্ষেত্রে বলবো একটু ঢাকা মেডিকেলে যাবে, প্রচুর হিস্ট্রি টেকিং হয়। ক্যান্সার হসপিটাল গুলোতে যান ওনারা, মানে আমরা তো কি নিয়ে আমি জানি না, ওনারা 7-14 গোষ্ঠী সবই নেয়। এই ফ্যামিলি হিস্ট্রিতে দ্যাট মিন্স আপনার ব্লাড কানেকশনের অ্যাবভ পারসন কারো না কারো যদি ক্যান্সার থাকে, সেটা প্রোস্টেট ক্যান্সার হলে তো আরো বেশি রিস্কেবল। অন্যান্য ক্যান্সার থাকলেও সেই ক্যান্সার হওয়ার একটা প্রবণতা, আমরা যেটাকে হোমিওপ্যাথির ভাষায় বলি সাসসেপ্টিবিলিটি, সেটা কিন্তু খুব বেশি। অন্যান্য রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, স্মোকিং,
ধূমপাই, প্রোস্টাটাইটিস যাদের হয়, মানে প্রোস্টেট গ্ল্যান্ড একটা আইটিস টাকা তো সবাই বুঝি যে ইনফ্লামেশন, যাদের প্রোস্টাটাইটিস খুব বেশি হয় তাদের ক্ষেত্রে রিস্ক থাকে প্রোস্টেট ক্যান্সার। যাদের বিএমআই বেশি, দেখেন বিএমআই গ্রেটার দেন 30 এর উপরে যাদের মানে অবিস পার্সন যারা, তাদের ক্ষেত্রে বিএমআই প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আর এসটিআই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন যাদের আছে এদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, বাট এগুলো কিন্তু খুবই কম, খুব যে বেশি এরকম না। কিন্তু আমরা ওই জেনেটিক মিউটেশনটাকে এখনো পর্যন্ত খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আসলে এই ডায়াগনোসিস করব কি করে? আমরা সিমটম শুনলাম, পেশেন্ট এসে বললো, আমরা রোগীর কিছু বিষয় দেখবো। অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে, অ্যাজ এ হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আপনি আপনার কি প্রয়োজন নেই ডায়াগনোসিস সম্পর্কে বোঝার? অবশ্যই প্রয়োজন আছে। তবে একটা বিষয় বলি, আমাদের কাছে পেশেন্টগুলো, ক্যান্সার পেশেন্টগুলো সাধারণত ডায়াগনোসিস হয়ে যায়। সাধারণত খুব কম পেশেন্ট আমরা পাই যে তাদেরকে আমরা ডায়াগনোসিস করে ক্যান্সার ঘোষণা করি, এটা খুব কম। মানে যত ডাক্তার আছেন এখানে, আমি জানি না কেউ মানে নিজে ক্যান্সার ডায়াগনোসিস করছেন কিনা। আমি কয়েকটা কেসে করতে পেরেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বাট বেশিরভাগ কেসগুলো কিন্তু আসবে আপনার কাছে ডায়াগনোসিস হয়ে, এবং সেই ডায়াগনোসিস হয়ে আসার পেশেন্ট গুলো কেমন আসে, আপনাদের চেম্বারে কেমন আসে আমি জানি না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। বেশিরভাগ আসে যেটা হয়তোবা একটা দুটা কেমো নিয়েছে আর কেমো চালাতে পারছে না, পরবর্তী যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কন্টিনিউশন করতে পারছে না, তবে কি করবো, যা একটু হোমিওপ্যাথির পানি করা খায়, এই হচ্ছে হিসাব। আর একটা জিনিস হচ্ছে টাকা থাকে, যেহেতু আমাদের দেশের মানুষ কিছুটা হলেও দারিদ্র সীমার নিচে অনেক মানুষ বাস করে, সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় কিছু জমি জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট শুরু করে, একটা পর্যায় পর্যন্ত যায়, এরপরে আর সে কন্টিনিউ করতে পারে। এই পেশেন্ট গুলো কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের ধারণা হয় খুবই বেশি। সেই ক্ষেত্রে আমি তো বললাম যে ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি আসলে কি করবেন, এখানে কিছু ছবি দেওয়া আছে। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ডিআরই বলা হয়। এই ডিআরই পরীক্ষা করে আপনি কিন্তু আপনার চেম্বারেই কিছুটা হলেও ডায়াগনোসিস করতে পারেন। আর একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে ট্রান্স রেকটাল আল্ট্রাসাউন্ড, এটা স্পেসিফিক বলা আছে। কিন্তু আপনি পার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, যেটা অ্যাবডোমিনাল উপর দিয়ে করে, মূলত আল্ট্রাসাউন্ড আমরা লিখলে, ইউএসজি লিখলে এটা পার অ্যাবডোমিনালি হয়, উপর থেকেই করা হয়। কিন্তু কিছু স্পেশাল, যেমন কি টিভিএস আছে, ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড, ঠিক এই প্রোস্টেট ক্যান্সারের জন্য টিআরইউএস, ঠিক আছে, ট্রান্স রেকটাল আল্ট্রাসাউন্ড। এই প্রপটা হচ্ছে রেকটাম দিয়ে ঢোকানো হয়। কারণ কি, আমরা দেখেন অ্যানাটমিতে বললাম কি রেকটামের উপরে আছে, তার মানে এখান থেকে আপনি যেটা পার অ্যাবডোমিন করবেন সেটাতে যত না ভালো বোঝা যাবে, আপনি ঠিক রেকটাম দিয়ে করলে তার থেকে ভালো আরো বেশি বোঝা। এর সাথে যেটা করা হয় খুব মানে ব্লাডের একেবারে স্পেসিফিক টেস্ট, সেটা হচ্ছে পিএসএ, প্রোস্টেট সারফেস স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ অ্যান্টিজেন করা হয়। এর সাথে সিটি স্ক্যান, এমআরআই যেটা বলি, আর পিসিএ3, এটা একটা ক্যান্সারের জেনেটিক টেস্ট, মানে জিনগত টেস্ট, পিসিএ3, এটা এই টেস্টটা করা হয়। তবে সাধারণত এই পিএসএ টেস্ট করেই মোটামুটি একটা কনফার্মেশনের দিকে যাই। এর সাথে কনফার্মেশন হচ্ছে বায়োপসি। আমরা এই যে ছবিটা একটু দেখি, আমরা যে রেকটাল এক্সামিনেশন, এখন আমরা তো আসলে হোমিওপ্যাথি ডাক্তার, কিছু মনে করেন না, আমি কিছু কথা বলি, হয়তো অনেকে একটু রাগ করতে পারেন। আমরা এই ফিজিক্যাল এক্সাম গুলো জানি না, এটা আমাদের জন্য খুবই 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 মারাত্মক একটা মানে বাজে অবস্থা। মানে বিএইচএমএস পর্যায়ে দুটা কলেজে দুটা হাসপাতাল আছে। আমি আমার ব্যাচের সময়কার কথা বলতে পারি, এখন যেহেতু কলেজের সাথে আমার অতটা যোগাযোগ নেই, জানিও না। বাংলাদেশ মেডিকেল কলেজে ইনডোরে কোনো পেশেন্ট থাকে না, আমাদের সময় ছিল না, এখনো থাকে। আউটডোরে কিছু পেশেন্ট দেখা হয়। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে অনেক পেশেন্ট আমরাও দেখে এসেছি, আমি যতটুকু জানি এখনো দেখে।
ইনডোরে পেশেন্ট সংখ্যা কেমন আমার জানা নেই, কিন্তু একটা বিষয় দেখেন, এই বিএইচএমএস কোর্সে আর সরি ডিপ্লোমা কলেজগুলোর কথা তো আসলে বলার অপেক্ষা রাখেন, এই কারণেই হাসপাতাল নামে আছে, বাট সেখানে কোনো রুগী নেই। 10 বেডের হাসপাতাল, অনুমোদনের সময় 10 বেডের হাসপাতালের কথা বলা হয়, কিন্তু কোনো রুগী নেই। আউটডোর, এটা আসলে আমাদের সিস্টেমগত সমস্যা। আমি কেন কথাটা বলছি, থার্ড ইয়ার থেকে হসপিটাল অ্যাটাচমেন্ট থাকে, কি শিখি আমরা? আমাদের তো এগুলো শেখানোর দরকার, আমরা কি শিখি? তাহলে আমরা পেশেন্টের ক্ষেত্রে করবো, আমাদের চেম্বারে একটা পেশেন্ট বেডই থাকে না, অনুপ্রোগের কিছু না। এখন নেটের এক্সামিন গুলো করতে পারেন, পেশেন্টের সাথে কথা বলে এক্সামিন গুলো করেন। কেন কথাটা বললাম, দেখেন আপনার এই যে প্রোস্টেট, একটু খেয়াল করে এই যে আঙ্গুল দেখেন, রেকটাম দিয়ে একটা গ্লাভস পরতে হবে অবশ্যই আপনাকে, রেকটাম দিয়ে আপনি আঙ্গুলটা দিয়ে দিয়েছেন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ডিআরই। আপনি দেওয়ার পরে দেখেন এই যে আঙ্গুলটা বাঁকা করলে কিন্তু প্রোস্টেটটাকে দেখতে পাচ্ছেন, এটা ইউরিনারি ব্লাডার। এখন প্রোস্টেটের যে শেপ, নরমাল প্রোস্টেটের শেপ স্মুথ থাকবে, কিন্তু ক্যান্সারাস প্রোস্টেটের শেপ তো স্মুথ থাকবে না। এখানে সনোলজিস্ট অনেকে আছেন, আমি জানি না আমি ভুল বলতেছি, আর অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে যদি কোনো সনোলজিস্ট এই বিষয়টা আইডেন্টিফাই করে দিতে পারেন, তাহলেও আপনি কিন্তু চেম্বারেও প্রথম অবস্থায় রোগীকে কিছু না, রোগীকে না বললেও রোগীর আত্মীয় স্বজনকে বলে দিতে পারবেন যে এটা মোস্ট প্রবাবলি ক্যান্সার। কারণ নরমাল অর্গানের সাইজ শেপ এবং ক্যান্সারাস অর্গানের সাইজ শেপ ডিফারেন্ট। এবারে এটা আমি তো বললাম যে যেমন আল্ট্রাসাউন্ড এমন একটা টেকনোলজি, এই টেকনোলজি দিয়ে অনেক কঠিন কঠিন ডিজিজকে কনফার্ম ডায়াগনোসিস করা সম্ভব আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলছি, এবং সেই সাথে যদি একটু এই মানে আমি অ্যালোপ্যাথি ডাক্তারও পারে, আমরা হোমিওপ্যাথিরা পারি না বলে এই কথাটা বলছি, ডাক্তার যদি এই জায়গাগুলোকে একটু ভালো করে ফোকাস করে দেখতে পারে, সেও কিন্তু রুগীকে মানে অন চেম্বারে বলে দিতে পারবে, রুগীকে না বলুক, রুগীর যারা আসে আত্মীয় স্বজন ওনাদেরকে হয়তো কিছু না কিছু বিষয় বলে দিতে পারেন যে আপনার পেশেন্টের এই অবস্থা হতে পারে, আপনি আরো ফার্দার এক্সামিনেশনের জন্য আপনি এই টেস্টগুলো করতে পারেন। তাহলে ছবিটা একটু খেয়াল করেন, তবে ছবি দেখেই আপনি অবশ্যই দেখে যে আপনি ডিআরই এক্সামিন করতে যাবেন তা কিন্তু না, অবশ্যই পেশেন্টের কনসার্ন নেবেন। এখানে গ্লাভসের একটা বিষয় আছে, লুব্রিকেশনের একটা বিষয় আছে। আপনি ইচ্ছা করলেই কিন্তু এনআস দিয়ে আঙ্গুল করে ঢুকাই দেওয়াটা ঠিক না। তখন আমরা এই যে ডায়াগনোসিস অফ প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কিছু কথা বলেছিলাম, তার মধ্যে কি বললাম, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন কি হচ্ছে দেখেন, a doctor insert a gloves lubricated finger into the rectum to feel the prostate for any abnormalities। যে কোনো abnormalities আপনি খোঁজার চেষ্টা করবেন এই আঙ্গুল দিয়ে, তাহলে আপনি বুঝতে পারছেন। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ, যেটা ব্লাড দিয়ে করা হয়, এটা কি হচ্ছে দেখেন, ব্লাড টেস্ট মেজারিং দ্য লেভেল অফ পিএসএ, a protein produced by the prostate gland। এই পিএস মানে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা প্রোস্টেট থেকে আসলে প্রোডাকশন হচ্ছে। এটা যদি বেড়ে যায় তাহলে আপনার মধ্যে একটা প্রোস্টেট এই যে ক্যান্সার, এটা ডিটেক্টের আপনি সম্ভাবনা মানে তার খুঁজে পাচ্ছেন। Elevated PSA level can indicate prostate cancer but can also be caused by other condition। শুধু যে ক্যান্সারেই পিএসএ বাড়ে তা কিন্তু না, অন্য বেশ কিছু ডিজিজ, যেমন আমরা প্রথমেই বলেছিলাম কি বিপিএইচ বা বিএইচপি, আপনি যেটাই বলেন, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যে নামে ডাকেন একই, মানে যেই লাও সেই করি, একই জিনিস, নামগুলো একটু ভিন্ন করা। তাহলে ওই যে বললাম পিএসএ লেভেলটা অনেক সময় নেই বিএসপি তেও বা বিপিএস এও বাড়ে, কিন্তু এই এলিভেশন রেটটা যদি বেশি থাকে তাহলে আপনার মাথায় আসতে পারে পেশেন্ট ইজ সাফার ফ্রম প্রোস্টেট ক্যান্সার। আর কি কি টেস্ট হতে পারে? বায়োপসি। আপনারা সকলেই জানেন যে
ক্যান্সারের জন্য একেবারে কনফার্মেটরি যে টেস্টটা সেটা হচ্ছে বায়োপসি। ঠিক আছে, এখানে আপনার এফএনএসি করার কোনো সুযোগ নেই। প্রোস্টেট ক্যান্সার আসলে এফএনএসি করার কোনো সুযোগ নেই, এটা সবথেকে ভালো হচ্ছে বায়োপসি করা, তাহলে বেটার। তবে সাধারণত ডাক্তাররা যেটা করে থাকে, যদি ক্যান্সার ডিটেক্টের হিসাব থাকে, প্রোস্টেটটা তো আসলে ফেলে দেয়। ট্রিটমেন্টের প্রথম ধাপটা হচ্ছে সার্জারি করে ফেলে দেওয়া। সার্জারি করে ফেলে দেওয়ার সময়ই ওনারা সাধারণত ওখান থেকে মানে টিস্যু নিয়ে পরীক্ষাটা করে থাকে, কনফার্মেশন। আমাদের দেশে যেটা হয় যে এরকম হচ্ছে, ডাক্তারদের সন্দেহ হচ্ছে, ওনারা প্রিভেন্টিভ মেজার হিসেবে না নিয়ে আগেই ওটা ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ওটাকে বায়োপসিতে পাঠাই, বায়োপসি থেকে মানে বায়োপসিতে আসলে টিস্যু নেওয়া হয়। টিস্যু যখন ওখানে ক্যান্সার সেল পাই, তখন আসলে পেশেন্টকে রেফার করা হয় অনকোলজিস্টের কাছে। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। অনকোলজিস্ট তার মতো আসলে ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু সার্জারি করেই আসে, তার পরবর্তী ধাপটা কি হচ্ছে, তাদের থেরাপি, কোন থেরাপি আসলে নিবে, সেটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ আরো অনেক। এখন আমরা আগে একটু ডায়াগনোসিসের জায়গাটা দেখি, তারপরে ট্রিটমেন্টে যাব। তাহলে আমরা কি পেলাম, যে আমরা বায়োপসি করতে পারছি ইনিশিয়ালি। আর আরেকটা জিনিসটা মনে হয় যে ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাফি, এটাও একটা মেথড আল্ট্রাসাউন্ডের, যেটা মানে আমাদের যে আমরা বলি প্রপ, এই প্রপটা বা গাইডটাকে ভিতর দিয়ে ঢোকাই দেওয়া হয়, এবং এই ট্রান্স রেক্টাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও কিন্তু মানে টিস্যু নিয়ে আসা হয়। ওখান থেকে নিডিল বায়োপসি বলা হয়, নিডিল ঢুকাই দিয়ে ওখান থেকে টিস্যু সংগ্রহ করা হয়। এমআরআই করতে পারেন। এমআরআই করলে তো আসলে ওই জায়গার অবস্থাগুলো বোঝা যায়, প্রোস্টেটের সারাউন্ডিং টিস্যুগুলো, প্রোস্টেটিক টিস্যুগুলো, এবং ওর সাথে ওই মানে ক্যান্সার সেলটা আদার্স কোনো পার্টে আসলে এক্সটেন্ড করেছে কিনা, সেটা কিন্তু এমআরআই বা সিটি স্ক্যান থেকে আসে। সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে আমরা মোটামুটি প্রোস্টেটের সাইজ শেপ এবং তার ক্যান্সারের যে শেপ সেটা বুঝতে পারি। এর সাথে বুঝতে পারি এটা মেটাস্টেসিস হচ্ছে কিনা, অন্য জায়গায় ছড়াচ্ছে কিনা। মেটাস্টেসিস হচ্ছে অন্য জায়গায় ছড়ানো, সেটা শুধুমাত্র যে প্রোস্টেটের মধ্যে আছে তা না, ও অন্য অর্গানে গেছে কিনা, ওই সারাউন্ডিংস যদি আমরা ওই অর্গানের, সেটা আমরা বুঝতে পারি। দেখেন, MRI can provide detailed image of the prostate and surrounding tissue, helping to detect cancer and assess its extent, মানে কতদূর পর্যন্ত গিয়েছে। It can be used to guide biopsy and stage the cancer. এটা আবার বায়োপসি, মানে আপনারা একটা নাম শুনে সিটি গাইডেড এফএনএসি, এই নামগুলো শুনেছেন। এগুলো আসলে আমারও খুব বেশি জানা নেই, যতটুকু শুনে শুনে শিখেছি এরকমই বলা চলে। সিটি স্ক্যান, ঠিক ওই এমআরআই, সিটি স্ক্যান, এগুলো ইমেজিং। তাহলে সিটি স্ক্যানও কি করে, ইউজ টু ডিটারমাইন ইফ দ্য ক্যান্সার হ্যাজ স্প্রেড দ্য আদার পার্ট অফ দ্য বোন, অন্য জায়গায় ছড়াইছে। বিশেষ করে আমরা বোন স্ক্যান করে থাকি, যেটা অন্য পার্টে, দেহের অন্য কোনো জায়গায় ছড়িয়েছে, এটা দেখা। আমরা একটু পড়বো পিএসএ লেভেলটা নিয়ে, কারণ পিএসএ লেভেলের কথা আমি একটু শক্তভাবেই বলেছি। পিএসএ লেভেলটা দেখলে কিন্তু একজন ইন জেনারেল ফিজিশিয়ান, এখানে একটু বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, উনিও কিন্তু বুঝতে পারেন যে আসলে পেশেন্টটা কি ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে নরমাল পিএসএ লেভেলটা কত হতে পারে, বা এজের উপরে নির্ভর করে পিএসএ লেভেল কেমন হতে পারে। নরমাল পিএসএ লেভেল ভ্যারি বাই এজ এন্ড আদার ফ্যাক্টর, বিভিন্ন, এটা সবাই জানেন যে আসলে এই লেভেলগুলো নির্ভর করে আমাদের বয়স, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, সেক্স, এগুলোর উপরে নির্ভর করে। সাধারণত কি বলছে, বাট জেনারেলি পিএসএ লেভেল বিলো দা 4.0 ন্যানোগ্রাম পার মিলিলিটার। ন্যানোগ্রামে হচ্ছে এর একক, ন্যানোগ্রামে মাপা হয়। সাধারণত 4 পয়েন্টের নিচে হলে এটাকে নরমাল ধরা, মানে কনসিডারেবল ধরা, is considered with the normal range for men, মানুষ ছেলেদের জন্য এটা কনসিডার 4 পয়েন্ট। এইটা কি বেশি হতে পারে না, এটা কি আরেকটু কম থাকতে পারে? এই জায়গাটার হিসাবটা হচ্ছে যে আবার কিছু ডাক্তার বলছে, দেখেন, with some doctors suggesting a cut of 2.5 nanogram per ml for younger men.
ইয়ঙ্গার আমরা একটু বয়সকে যদি ভাগ করি, সাধারণত দেখেন আমাদের তো 25 থেকে 40 এই বয়সটাকে আমরা মোটামুটি ইয়াং এজের কথা বলি। ঠিক আছে, 40-এর পরে যে একটা এজ 60 পর্যন্ত, 60-এর পরে যে আসলে বৃদ্ধ এজে চলে যাচ্ছে। এবং 5 ন্যানোগ্রাম পার ml ফর ওল্ডার ম্যান, তাহলে 2.5 এটাকে আমরা ইয়ঙ্গার মানে যুবকদের ক্ষেত্রে একটা ধরছি নরমাল রেঞ্জ, 5টা হচ্ছে ওল্ডারদের ক্ষেত্রে। এখন এই যে বিষয়কে এখানে দেখেন একটা এজ রেঞ্জ আমরা একটু দিয়েছি, এইটা একটু খেয়াল রাখলে মোটামুটি আমাদের মাথার মধ্যে 40 থেকে 50, 0 থেকে 2.5, যদিও আমাদের বেস লাইন কিন্তু 4 দিয়েছি। PSA level below 4.0 nanogram per ml considered with a normal range of পুরুষ মানুষের জন্য কি হচ্ছে 4 পয়েন্ট, কিন্তু 40 থেকে এটা হচ্ছে থাকলে খুবই ভালো, 4 পর্যন্ত গেলেও কিন্তু ভালো, কিন্তু মাথায় একটা চিন্তার ধারা কিন্তু ডাক্তার সাহেবের রাখতে হবে। আমরা সেই কথাগুলো একটু নিচে বলবো। 50 থেকে 60 দেখেন 3.5 পর্যন্ত, 60 থেকে 70 4.5 পর্যন্ত, এই যে নরমাল 0 থেকে 4.5, 70 এর উপরে গেলে এটা 6.5 is often considered normal, মানে এটাকে একেবারেই নরমাল ধরা যাবে না, কিন্তু তাও একটু ধরতে পারেন। বয়স 70 পার হয়ে গেছে, বাড়তে পারে, যে কোনো বয়সের সাথে বাড়তে পারে বললাম। এখন কি হতে পারে দেখেন, PSA লেভেল above 10 ন্যানোগ্রাম পার ml, যদি এটা 10 ন্যানোগ্রামের উপরে যায়, একেবারেই মানে হাই রিস্ক অফ প্রোস্টেট ক্যান্সার, আর অফেন কনসিডার্ড হাই রিস্ক অফ 10-এর উপরে গেলে, এখন আপনি নরমাল একটা পেশেন্টকে 10-এর উপরে পাচ্ছেন, আপনার মাথায় তো অবশ্যই চিন্তা রাখা উচিত যে এটা প্রোস্টেট ক্যান্সার হতে পারে। PSA লেভেলটা যদি 4 থেকে 10-এর মধ্যে হয়, দেখেন বিটুইন 4 to 10, এইটা আপনাকে হিসাব রাখতে হবে যে হয়তোবা ল্যাবের, কারণ একটা বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষার গুলোর বিষয়ে তো আমাদের মাথায় একটু দুশ্চিন্তা থাকে যে আসলে পরীক্ষাটা ঠিক হলো কি ভালো। একটা বিষয় মাথায় রাখবেন, শুধুমাত্র এটা না, প্রত্যেকটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন 30 কিন্তু 30% যে কোনো ল্যাব ইনভেস্টিগেশন, ঠিক আছে, টেকনিক্যাল স্যাম্পল কালেকশনের জন্য এখানে অনেকগুলো কারণ থাকে। এই কারণগুলো সেই ক্ষেত্রে কি বললাম আমরা 4 থেকে 10-এর মধ্যে থাকলে দেখেন আর অফেন ইনভেস্টিগেট ফার্দার, আবারও এটা ইনভেস্টিগেশন করার জন্য বলা হতে পারে। কারণ কি, স্পেশালি ইফ আদার ফ্যাক্টরস আর প্রেজেন্ট, যদি অন্যান্য ওই যে বললাম বিএসপি থাকতে পারে, প্রোস্টেটাইটিস থাকতে পারে, ঠিক আছে, এগুলো কারণে একটু বাড়তে পারে, সেটা আপনার মাথায় চিন্তা রাখতে হবে। PSA লেভেল যদি 2.5 থেকে 4 এর নিচে, 2.5 থেকে 4 এর মধ্যে হয়, এটা নরমাল রেঞ্জ, এটা খুব স্বাভাবিক, এই নিয়ে অত চিন্তা করার দরকার নেই। তবে কিছু কিছু ডাক্তার বলে যে এটা ফার্দার ইনভেস্টিগেশন আপনারা পরে করেন, যদি পেশেন্টের মধ্যে ওই ফ্যাক্টর গুলো থাকে তাহলে আপনারা পরে দেখতে পারেন। এগুলো হচ্ছে আমাদের এই PSA লেভেল দিয়ে প্রোস্টেট ক্যান্সারকে ডিটেক্ট করার একটা বিষয়। PSA লেভেল কিসে কিসে আমাদের বাড়তে পারে সেটার সংক্ষিপ্ত বিষয় এখানে দেওয়া। প্রোস্টেট ক্যান্সারে BPH বা ওই যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এজ যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে হতে পারে। প্রোস্টেটাইটিস, ইজাকুলেশন, ওই যে বললাম ইজাকুলেশনও দেখেন কিন্তু প্রোস্টেট PSA লেভেল বাড়ে। দ্যাট মিন্স কিছু মনে, আমি একটু খুব ওপেনলি বললাম যে আপনার ওয়াইফের সাথে আপনি সহবাসে গেছেন, আপনার ইজাকুলেশন হয়েছে, আপনি তার পরের দিন PSA লেভেল মাপতে গেলেন, আপনি PSA একটু বেশি পাবেন। এই জন্য সাধারণত বলা হয় 2 দিন পরে, যদি তার ইজাকুলেশন সহবাস, তাহলে তার 2 দিন পরে আপনি টেস্টটা করবেন। আমরা যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেজিং, প্রোস্টেট ক্যান্সারের স্টেজ 1 2 3 4। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগছে কিনা? আমি অনেকক্ষণ কথা বলে যাচ্ছি, বোর ফিল হলে আমি একটু এটা খেয়াল করি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মোটামুটি। এই ছবিগুলো একটু খেয়াল করেন, তাহলে স্টেজটা আপাতত ছবি দিয়ে বুঝতে পারবেন, কারণ
আমাদের কাছে আসলে তো ডায়াগনোসিস হয়ে আসে, যার কারণে এতটা চিন্তা করি না আমরা অনেকে। কিন্তু দেখেন এই যে এটা হচ্ছে ক্যান্সার যে টিউমারটা, এই ক্যান্সারাস টিউমার হচ্ছে, এটা প্রোস্টেট, এটা ইজাকুলেটরি ড্রাগটা, এটা হচ্ছে ক্যান্সারাস টিউমার। এই টিউমারটা দেখেন মানে ওর সেলের উপরে নির্ভর করে, গ্রোথের উপরে। স্টেজ 2 একটু বেশি। স্টেজ 3 তে দেখেন এই যে আউটার যে লাইন, প্রোস্টেটের আউটার লাইন, না ভিতর থেকে যে আউটার লাইন কিন্তু ভেদ করে চলে আসছে। স্টেজ 4 এ কি সে আউটার লাইন ভেদ করে বাইরের অর্গানগুলোতে কিন্তু স্প্রেড করেছে। এটা হচ্ছে স্টেজ 4। এখানে একটু খেয়াল করি আমরা, এই জায়গাতে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে। এটা হচ্ছে ব্লাডার, সেমিনাল ভেসিকেল, এটা প্রোস্টেট, এটা লিম্ফ নোড। তার মানে স্টেজ 4 এ দেখেন যে লিম্ফ নোডের মধ্যে ঢুকে গেছে, থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, স্টেজ 4 এ মেটাস্টেসিস থাকে। স্টেজ 4 কিন্তু এই যে আউটার লাইন ভেদ করে বাইরে চলে এসেছে। স্টেজ 2 এ কিন্তু বাইরে আসবে না, ভিতরেই থাকবে। স্টেজ 3 তে বাইরে চলে আসবে। স্টেজ 4 এ এসে শুধু বাইরে আসবে না, লিম্ফ নোড সহ তার মেটাস্টেসিস হবে, অন্য অর্গানেও এই ক্যান্সার সেলটা ট্রান্সফার হবে। স্টেজ 1 এ ক্যান্সারটা ভিতরেই থাকবে, বাইরে আসবে না। স্টেজ 2 তে ক্যান্সার সেল টিউমারটা বড় হবে, বাইরে আসবে। এই জিনিসগুলো একটা ইন জেনারেল বললাম। এখন এইটার একটা ক্লাসিক মানে একটা ক্যান্সার সোসাইটি এটার একটা স্টেজিং করেছে। আমরা ওই জায়গাতেই বুঝলাম যে ইন জেনারেল এজ এ ফিজিশিয়ান বলেন আর একটা জেনারেল পাবলিক বলেন, সেই এইটুকু দিয়ে বুঝতে পারবে। দেখেন এজিসিসি, স্টেজ ফর প্রোস্টেট ক্যান্সার। এজিসিসি হচ্ছে আমেরিকান জয়েন্ট কমিটি অন ক্যান্সার। এরা ক্যান্সারের একটা স্টেজিং দিয়েছে। এই স্টেজে দেখেন স্টেজ 1, 2 এর এ বি সি দেওয়া আছে, আবার স্টেজ 3 এর এ বি সি দেওয়া আছে, স্টেজ 4 এর এ বি দেওয়া আছে। এত ডিটেইলস আসলে আমাদের দরকার পড়ে। আমাদের কাছে যেহেতু ডায়াগনোসিস হয়ে আসে, একটু বোঝার জন্য এই টিএনএম স্কোর এইটা একটু বুঝতে পারলে মানে আপনার কাছে অনেক সময় কোর বায়োপসি রিপোর্ট আসলে এইটা আপনার টিএনএম স্কোরটা যদি আমরা মাথায় রাখি তাহলে অনেকটা বোঝা সম্ভব। এই টিএনএম স্কোরের এই টিএনএম এ কি হয়, টিতে হচ্ছে টিউমার, টিউমারটা কত বড় সেটার উপরে নির্ভর করে। এনতে হচ্ছে লিম্ফ নোড স্প্রেডিং, লিম্ফ নোড মানে ইনলার্জ হচ্ছে কিনা, ওই ক্যান্সার যে জায়গায় হচ্ছে তার লিম্ফ নোডটা ইনলার্জ হচ্ছে কিনা, মোটা হচ্ছে কিনা সেটা। আর এনতে হচ্ছে মেটাস্টেসিস, আর এটা অন্য জায়গায় আছে কিনা, এইগুলোর উপরে নির্ভর করে স্টেজিং করা যায়। এখন এই দেখেন একটু পাশে এই যে পিএসএ লেভেল দিয়েছে, আমি মূলত এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পিএসএ লেভেল দেখি, এছাড়া আর কিছু। দেখেন স্টেজ 1 এ পিএসএ লেভেল লেস দ্যান 10, লেস দ্যান 10, 10 এর নিচে থাকলে স্টেজ 1। আমরা পিএসএ লেভেল থেকে আমি এগুলো মানে বোঝাইতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমি এত সময় নিব না, যেহেতু আসলে আমার সময় চলে গেছে। লুৎফর স্যার কি এসেছেন? না আমি কন্টিনিউ করব? ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, দেখেন 10 to 20 স্টেজ 2 পিএসএ লেভেল দিকে। আমার কিন্তু এইগুলো আপনাদেরকে একটু বোঝানো আমার পক্ষে অসম্ভব, কারণ এটা এই T1, T2, N0 এগুলো বোঝাইতে গেলে আরো বেশ কিছু স্লাইড করার দরকার ছিল। যেহেতু আমার আসলে ক্লাসের টাইম ছিল আধা ঘন্টা, আমি সেটা একটু এক্সটেন্ড করেছি। এটা দেখেন যে এই যে পিএসএ লেভেল, জাস্ট আমি অন্য কিছুকে ফোকাস করছি না, পিএসএ লেভেলটা ফোকাস করেন। এটা যদি লেস দেন 10 ন্যানোগ্রাম পার এমএল আমরা স্টেজ 1 এ পাচ্ছি, 10 থেকে 20 স্টেজ 2 তে পাচ্ছি। এর এক এ বি সি ডি এত মাথায় দরকার নেই, আপনি শুধু স্টেজ 2 ভাবেন। 10 থেকে 20 গ্রেটার দেন 20 বেশি যদি আমরা পাই, 20 বেশি যদি পাই স্টেজ 3, 20 বেশি পাইলে আমরা স্টেজ 3, অথবা 10 থেকে 20 পেলে আমরা স্টেজ 3 এর মধ্যেও নিতে পারি। এনি পিএসসি লেভেল মানে এটার উপরে যতই যাক সেটা এটুকু যদি আমরা মাথায় রাখি তাও কিন্তু আমরা অন চেম্বারে একটা স্টেজিং ধরে নিতে পারি, এছাড়া অন্য কিছু। আর এখানে এই যে আপনারা একটু খেয়াল করুন T1, T2, T3, হ্যাঁ
আর N0 অর্থ আর M0 অর্থ তো জিরো অর্থ মানে এটা নো না, কিন্তু N0 মানে নোডে ইনভলভমেন্ট নেই, M0 হচ্ছে নোডে ইনভলভ এই মেটাস্টেসিস নেই। মেটাস্টেসিস কোথায় থাকে আর এই কোথায় থাকে সেটা হচ্ছে এই 4 এ, স্টেজ 4 এ। এই দেখুন নোড 1 দ্যাট ইজ তার মেটাস্টেসিস থাকবে, এই সরি নোড ইনভলভমেন্ট থাকবে, ইনলার্জ থাকবে। এখন প্রোস্টেটের কাছে কি লিম্ফ নোড আছে আপনি দেখেন গ্রোইনে দ্যাট ইজ কুস্কির কাছে লিম্ফ নোড থাকে। আমাদের যেমন বগলে লিম্ফ নোড থাকে, সার্ভাইকাল লিম্ফ নোড থাকে, ঠিক আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে হলে কুস্কির কাছে লিম্ফ নোড গুলো খুলে যাবে। ওই জায়গার লিম্ফ নোড গুলো দেখুন বড় হয়ে গেছে, অনেক বড় লিম্ফ নোড খোলা রোগী আমি পেয়েছি। এই যে M1 মেটাস্টেসিস, এটা হচ্ছে এছাড়া আর কোনো কিছু। এখন আসুন ট্রিটমেন্ট কি করব। আমরা ট্রিটমেন্টের বিষয়ে কিছু কথা বলেছি। রেডিক্যাল প্রোস্টেক্টমি, তুমি কথাটা উল্লেখ করে সার্জারি, এটা সকলেই জানি। এই সার্জারিটা কি করে, প্রোস্টেট গ্ল্যান্ডকে আসলে ফেলে দেওয়া হয়, ওখানে থেকে প্রোস্টেট গ্ল্যান্ডটা ফেলে দেওয়া হয়। সাধারণত আমি প্রথমে বলেছি আমাদের দেশে কি হয়, ওই রোগীগুলো ইউরোলজিস্টের কাছে যায়, যাই হোক একটা ডায়াগনোসিস হওয়ার আগেই ওরা প্রোস্টেট যেহেতু বড় থাকে প্রোস্টেটটাকে ফেলে দেয়, এটার বায়োপসি করে, দেন যখন ক্যান্সার ধরা পড়ে এবার রেফার টু দা অনকোলজিস্ট। এবার যান আপনারা, আমি তো আমার টাকাটা পকেটে ঢুকেছি, আর দরকার নেই। কিন্তু আসলে ক্যান্সারের ট্রিটমেন্টে এরকম হওয়া উচিত না, পরেই সার্জারি করাটা কিছুটা ডিফিকাল্ট। এটা আসলে আমাদের দেশে যেটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, সেটা আমাদের দেশে নেই। এটা না থাকার কারণে কিছু সমস্যা তো হয়। তাহলে রেডিয়েশন থেরাপি, হরমোনাল কিছু থেরাপি, এখানে টেস্টোস্টেরনের একটা বিষয় আছে, কারণ এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির একটা বিষয় থাকে, এই প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করে ফেলে দিতে। হ্যাঁ, আর কেমোথেরাপি লাগে, এগুলো আসলে অনকোলজিস্টের হিসেবে টার্গেটেড কিছু থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, ক্রায়োথেরাপি আছে, এরকম বেশ কিছু থেরাপি আছে যারা এটা আসলে আমাদের জন্য না, এটা যারা অনকোলজিস্ট ওনারা চিন্তা করে। এখন আসি আমরা তো আসলে ভাই হোমিওপ্যাথ ডাক্তার, আমাদের বলবেন যে ওই ভাই এত বগর করেন, এত কিছু দরকার আছে, আমরা সিমটম দেখবো আর ওষুধ শেষ। অনুরোধ থাকবে আপনাদের কাছে অবশ্যই স্টেজিং হিসেবে, কারণ এই প্রোস্টেট ক্যান্সারটা আসলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি বললাম যে 99% প্রোস্টেট ক্যান্সারের সার্ভাইভাল রেট 5 ইয়ার্স এর উপরে, 5 বছরের উপরে। আমি আমার এক বন্ধুর বাবার এই প্রোস্টেট ক্যান্সার, উনি এখন ভালো আছেন, দীর্ঘ এখন কিছু না হলেও ওনার ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ 7 বছর ভালো আছেন। আমার সাথে লাস্ট যখন দেখা হয় এই তো মাস দুয়েক আগে, আমি জিজ্ঞেস করেছি আঙ্কেলকে, না আমার আল্লাহর মতো সমস্যা নেই, ফলো আপে যান, যাই, এই ফলো আপটা রাখতে হবে, এটা হচ্ছে মিলা। আমরা এখানে যে বিষয়গুলো একটু দিয়েছি এটা আসলে রেপার্টরি থেকে নেওয়া, বিস্তারিত আলাপ করার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের, উনি আজকে উপস্থিত নেই। আমি জাস্ট রেপার্টরি থেকে এই কয়েকটা রুব্রিক্স দিয়ে সামনে নিয়ে এসেছি, এছাড়া আর অন্য কিছু। ডিজিজ ক্যান্সার, জেনারেল প্রোস্টেট ক্যান্সার, আসলে এই ডিজিজ ওয়াইজ সবথেকে ভালো অথেন্টিক হচ্ছে মার্ফি রেপার্টরি। মার্ফি রেপার্টরিতেই পাবেন। কেন্টে প্রোস্টেট নামে একটা চ্যাপ্টার থাকলেও খুবই দুর্ভাগ্য ওখানে ক্যান্সার নামে কোনো রুব্রিক্স নেই। সিনথেসিসে পাবেন। আর হচ্ছে আমাদের যে রেপার্টরি গুলো বেশি ইউজ হয়, এখন তো আসলে কম্পিউটারে অনেক প্রকারের রেপার্টরি এসেছে, আমি অত কিছুতে যাবো না, এখান থেকে কয়েকটা মেডিসিনের কথা উল্লেখ করবো, আমার দুটো অভিজ্ঞতার কথা উল্লেখ করে আজকে ক্লাস শেষ করবো। ডিজিজ ক্যান্সার, জেনারেল প্রোস্টেট ক্যান্সার, কোনিয়াম পূজা একেবারে ফার্স্ট, শুধু ক্যান্সার হলে যে কার্সিনোসিন দিবেন তার কিন্তু নয়, কোনিয়াম এবং পূজা গ্রেটার রিমেডি। এবং আমার কাছে এখন আমি একটা প্রোস্টেট ক্যান্সার রোগী, এই 1 বছর আমার ফলো আপে আছে। ক্যান্সার রোগী আমার দেখার সৌভাগ্য খুব কম, কারণ আমি দেখার সৌভাগ্য আসে, বাট আমি ছেড়ে দেওয়ার কারণও আছে।
সবাই তো চাই ভালো হওয়ার আশা, আমি এটা দিতে পারি না। এই কোনিয়াম আর পূজা দিয়ে এই পেশেন্টটা আমার এই পেশেন্টটাই গত 1 বছরে আলহামদুলিল্লাহ ভালো আছে। যদিও 50 মিলিসিন অয়েল ইউজ করি, অনেক সময় কোনিয়াম দিই, অনেক সময় পূজা দিই, মাঝখানে কার্সিনোসিন দিয়েছি। কিছু কিছু সময় ওনার বয়স হয়ে গেছে তো 65 প্লাস করে গেছে, আরো বেশ কিছু কমপ্লিকেশন, কারণ ওনার এটা মেটাস্টেসিস আছে বুলসে, হ্যাঁ, ওনার যে ক্লাভিকেল আছে, ক্লাভিকেলটাতে ওনার এই ক্যান্সার সেল পাওয়া গেছে, ঠিক আছে। যার কারণে রোগীর অবস্থার উপরে ভিত্তি করে মেডিসিন চেঞ্জ করি, কিন্তু এই কোনিয়াম এবং পূজা এই দুটো মেডিসিন আমি অনেক ক্ষেত্রেই মানে অল্টার বলতে এরকম অল্টার নেই, এখন কালকে এরকম না, দেখা যাচ্ছে কোনিয়াম চলছে, হঠাৎ করে একটু হয়তো বা পূজার ট্রেনটা আসলে আমি পূজা দিলাম, মাঝখানে একটু সালফারও দিতে হয়েছে, ওনাকে ব্যথার জন্য রাস্টক্সও দিতে হবে। পেশেন্ট এখন ভালো, যদিও ওনার আসলে 1 বছর আগেই ডাক্তারে বলেছিল সম্ভব না, উনি একটা কেমো ডোজ নেওয়ার পরে দুটা কেমো ডোজ নেওয়ার পরে উনি সার্ভাইভ করতে পারেন, ওটাকে নিতে পারেন। হ্যাঁ, দেখেন ডিজিজ ক্যান্সার জেনারেল প্রোস্টেট ক্যান্সার ইনডিউরেশন উইথ, মানে ওই প্রোস্টেটের যদি কাঠিন্যতা ভাব থাকে, এখানেও কোনিয়াম পূজা ফার্স্ট গ্রেডে। যদি ব্যথা থাকে এখানে কিন্তু এখানে দেখেন সেকেন্ড গ্রেডের বেশ কিছু রেমেডি আছে, থার্ড গ্রেডের রেমেডি আছে, এগুলো আপনারা পাবেন এখানে। এগুলো ডিফারেন্সিয়েট করাটাও কিন্তু খুব কঠিন কোনো কিছু না, কারণ আপনাকে অবশ্যই পেশেন্টের ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল সিমটম মাথায় রাখতে হবে, আর যেটা পার্টিকুলার সিমটম এগুলো মাথায় নিতেই হবে, এগুলো বইয়ের মধ্যেই আছে, অন্য কিছু না। এটা হচ্ছে আমাদের সিনথেসিস রেপার্টরির মধ্যে আছে। এখানেও দেখেন কোনিয়াম এবং পূজা। এখানে একটা মেট্রোডিলা সরিদাসের কথা বলেন, পেনের ব্যথা যদি থাকে। তবে আমার আরেকটা পেশেন্টের ক্ষেত্রে বলবো, ওনাকে আমি কার্সিনোসিন এবং নাক্স দিয়ে অনেকটা উপকার পেয়েছি, যদি পেশেন্ট আমার কাছে দেখেন কার্সিনোসিন এবং নাক্স এই দুটো ওষুধ দিয়ে অনেকটাই ইমপ্রুভ ছিল। মাঝে মাঝে ওনাকে স্ট্যাব দেওয়া লাগে, তবে প্রথম দিকে আসলে কিছু সময় যেহেতু ক্যান্সারের সেলটা অনেক ওইটাতে মোটা হতে থাকে, সেক্ষেত্রে ওই যে বললাম পূজা কোনিয়ামের গুরুত্বটা যেন আমার কাছেও বেশি লাগে, অনেক সময় আমাদের মাথায় পূজা চলে আসে। তবে এই দুটো রেজাল্ট আমি পেয়েছি দুটো কেসেই, ভালো আছে, সেরে গেছে আমি এই কথা বলবো না, কারণ ওনারা সারার পর্যায়ে নেই, গ্রেড মানে স্টেজ 3 ক্যান্সার। স্টেজ 3 ক্যান্সার অ্যালোপ্যাথির যে ক্যান্সার ট্রিটমেন্ট সেটা ওই যে আপনাকে সিকোয়েন্সিয়ালি নিতে হবে, সেখানে অর্থের একটা বিষয় থাকে, সময়ের একটা বিষয় থাকে। হোমিওপ্যাথিতেও সময়ের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যদিও হোমিওপ্যাথিতে অর্থ কিছুটা কম লাগে, এটা মাথায় রাখবেন, এছাড়া অন্য কিছু না। আমাদের প্রগনোসিস কি হতে পারে দেখেন, you have an excellent outbreak when prostate cancer is found early. প্রথম অবস্থায় almost everyone 90% diagnosis before it spread lives at last 5 years after, মানে আপনি ডায়াগনোসিসের পরেও যে 99% মানুষের কথা বললাম, 5 ইয়ার্স সে মানে সার্ভাইভাল রেট, বেঁচে থাকার অবস্থা সে ভালো থাকে। আর কি হতে পারে যে দেখেন, survival rate are not as good if the cancer is spread. 32% of people with metastatic prostatic cancer are alive 5 years after diagnosis. যদিও মেটাস্টেসিস, তাও যদি এটা ট্রিটমেন্টে থাকে মোটামুটি 5 বছর, একটা হচ্ছে 5 বছরের বেশি সময় বাঁচে, আর একটা হচ্ছে 5 বছর পর্যন্ত বেঁচে থাকার মতো সক্ষমতা ওই 32% এ থাকে। তাহলে এইটা দ্বারা বোঝা যায় যে এই প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টটা যদি আর্লি ডায়াগনোসিস হয়, ট্রিটমেন্ট যদি ঠিকমতো করা যায়, তাহলে পেশেন্টগুলো দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সকলকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, তবে অবশ্যই ক্লাস রিলেটেড।
আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত ডক্টর বৃন্দ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অনেক রাত হয়ে গিয়েছে, আমরা শর্ট টাইমের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সারি আলোচনা অনেক সুন্দর হয়েছে এবং প্রস্টেট ক্যান্সারের উপরে আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং এর পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে অনেক কিছু স্যার শেয়ার করেছে। এগুলো সবগুলোই অনেক আমাদের জন্য খুবই সুন্দরতম উপকারে আসবে এবং ক্লাসগুলো খুবই গ্রহণযোগ্যতা আমি মনে করি। তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস সামনে আরো পাবো বলে আশা করি আর কি। তো স্যারের ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, এখান থেকে অনেক কিছু শিক্ষা করতে পেরেছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ আপনি। জি আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা প্রায় শেষ দিকে যারা আজকে জয়েন করেছে যারা আজকে join আন্তরিকভাবে মোবারকবাদ। মোবারকবাদ। মঙ্গলবার এবং শুক্রবার রাত 10টা থেকে আমাদের ক্লাস অনলাইনে হয় অনলাইনে। আপনাদের সকলকে আগামী ক্লাসে এবং পরবর্তী ক্লাসগুলোতে সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করে এবং আজকে যিনি আমাদেরকে এত সুন্দর একটা ক্লাস উপহার দিয়েছেন, আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর, আমাদের প্রিয় ভাই ডক্টর SM জাহাঙ্গীর ভাই, আমরা ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টর ফোরামের পক্ষ থেকে ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা 1 তারিখে লেভেলস অফ হেলথ এন্ড লেয়ার্স অফ হিলিং এর উপরে ক্লাস হবে আগামী মঙ্গলবার। ডক্টর নাসিরউদ্দিন স্যার ক্লাস নেবেন, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করি। ভাই আর কিছু জাহাঙ্গীর ভাই আর কিছু বলবেন নাকি এখানেই শেষ করি? না কিছু বলার নেই, শেষ করো ভাই। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া জান্নাতুহু। আপনার নাম্বারটা দিন, আপনাকে আমরা তো গ্রুপে অ্যাড করতে পারবো। দিয়ে দিন। স্যার লেকচারটা একটু দিলে মনে হয় ভালো হতো। ভাই ক্লাসের লেকচারটা আগামী কালকে গ্রুপে পাবেন। ক্লাসের লেকচার আগামী কালকে আমাদের গ্রুপে পাবেন। ধন্যবাদ।